আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিসিএস এর বিগত বছরের প্রশ্ন সলভ ক্লাস পর্ব ৫ এ। আমরা সবাই কেমন আছি? সবাই কেমন আছি? সবাই একটু ক্লাসটা দ্রুত শেয়ার করে দিব। আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন, ক্লাস শেয়ার করে দেন। আমাদের আজকে ধারাবাহিক ক্লাস বিকেল ৩টা, এই যে এখন শুরু হচ্ছে, তারপর ৫টা, এরপর ৭টা ১৫ এবং রাত ৯টায়। সো আমাদের এই যে ধারাবাহিক ক্লাস চলমান থাকবে ইনশাআল্লাহ। দেখি ইশতিয়াক যুক্ত হয়েছে, জিন্নাতারা আছে, আলো আছে, মহসিনা আছে, জ্যোতি আছে। বাকি যারা আছেন একটু কমেন্ট করেন, আমাকে একটু মেনশন করেন, কমেন্ট করেন বন্ধুদেরকে। আমরা বিসিএস ১ থেকে আমরা ৪৩, আমরা গতদিন ৩৬ থেকে একদম ইতে পর্যন্ত গিয়েছিলাম, ৪৩ পর্যন্ত। বিগত ক্লাসগুলোতে আমরা বিসিএস ৩৬ পর্যন্ত সলভ করেছিলাম, অর্থাৎ আজকে আমরা ৩৫ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সবাই একটু মেনশন করে দেন আপনাদের যে বন্ধু আছে, ছেলে বন্ধু আছে, মেয়ে বন্ধু আছে, কলেজ ফ্রেন্ড আছে, সেকেন্ড টাইমার্স যারা আছেন, জব ক্যান্ডিডেট যারা আছেন, একটু সবাই আসুক, এরপর আমরা ক্লাসটা শুরু করি। ইশতিয়াক মেনশন করেছে ফাহমিদাকে, থ্যাংক ইউ। আচ্ছা বলেন, বিসিএস এর ৪৩ থেকে যে আমরা ৩৬ পর্যন্ত পড়লাম, কারো কোনো ঝামেলা আছে, কোনো কনফিউশন আছে? আজকে আমরা ৩৫ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ৩৫, আমরা ৩৫তম বিসিএস থেকে শুরু করি, কি বলেন? শুরু করা যায়? তাহি আছে, সামিয়া জাহান আসছে, আমরা শুরু করি। ক্লাস শুরু করে দেওয়া উচিত বলছেন। ১ নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর, তাহলে প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের যে সপ্তম নৌবহর ছিল, এটার সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায়? তাহলে দেখেন, এই যে ইউকুশুকু যে দ্বীপটা আছে, এই ইউকুশুকু দ্বীপে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর ইউকুশুকু দ্বীপে। ইউকুশুকু, এগুলো সবগুলোই দ্বীপ, গুয়াম দ্বীপ, সুবিবে দ্বীপ, হাওয়াই দ্বীপপুঞ্জ, এগুলো সবগুলোই মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু ইউকুশুকু দ্বীপে এই সপ্তম নৌবহরের কি আছে? সপ্তম নৌবহরের সদর দপ্তর রয়েছে। আচ্ছা, এরপরে আসেন ২ নম্বর প্রশ্ন। প্রশ্ন ২, বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি করা হয়? আমরা গতদিন চিংড়ি নিয়ে ২-৪টা তথ্য আলোচনা করেছিলাম। চিংড়ি নিয়ে ২-৪টা তথ্য আলোচনা করেছিলাম। খেয়াল করেন, চিংড়ি দেখেন, এই চিংড়ি চাষের জন্য বিখ্যাত হলো খুলনার পাইকগাছা। এই যে চিংড়ি বললাম, এই চিংড়ি চাষের জন্য বিখ্যাত হচ্ছে খুলনার পাইক গাছা। অনেক বেশি পরিমাণ চিংড়ির ঘের তাদের। তো এই যে খুলনা অঞ্চলটাতে এত বেশি চিংড়ি উৎপাদিত হয়, এই খুলনাকে বলা হয় বাংলার কুয়েত সিটি। বাংলার কুয়েত সিটি বলা হয়। বাংলার কুয়েত সিটি বলা হয় এই খুলনা অঞ্চলকে। আর এই যে চিংড়ি, এই চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড বা সাদা সোনা। সাদা সোনা বলা হয় এই চিংড়িকে, হোয়াইট গোল্ড বা সাদা সোনা। এখন এই যে হোয়াইট গোল্ড বা সাদা সোনা, এই চিংড়ি আবার ২ ধরনের। এই চিংড়িটা ২ ধরনের, সাদা সোনা, হোয়াইট গোল্ড, এটা আবার ২ ধরনের। একটা হলো গলদা চিংড়ি, একটা হলো বাগদা চিংড়ি। কি চিংড়ি? একটা হলো গলদা চিংড়ি, আর একটা হচ্ছে বাগদা চিংড়ি। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, চিংড়ি কোন দশক থেকে রপ্তানি স্থান হিসেবে স্থান পেয়েছে? এই ৮০-র দশক থেকে চিংড়ি কি হয়েছে? স্থান পেয়েছে। তাহলে হোয়াইট গোল্ড বা সাদা সোনা হিসেবে পরিচিত কে? এই চিংড়ি কোন দশক থেকে? ৮০-র দশক থেকে এটা রপ্তানি করা হচ্ছে। ৮০-র দশক থেকে রপ্তানি করা হচ্ছে। তাহলে ২ এর আনসার হচ্ছে ৪। এরপরে ৩ নম্বর প্রশ্ন। বাংলাদেশের সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত আছে? দেখেন, সংবিধান রিলেটেড প্রশ্ন আসছে। সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল, সংবিধান পড়তে হবে। বলতে পারবেন প্রশাসনিক ট্রাইব্যুনাল? প্রশ্ন নাম্বার ৩,
প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশ্ন নাম্বার 3, প্রশাসনিক ট্রাইব্যুনাল 3-এর 3। ওকে, থ্যাংক ইউ রেজওয়ান কবির। রেজওয়ান কবির, থ্যাংক ইউ। দেখেন 117 নম্বর অনুচ্ছেদে সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনালের বিষয়টি কথা বলা আছে, 117 নম্বর অনুচ্ছেদে। ওকে, আসেন 4, বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা এখন বেড়েছে। এক্সাক্ট তথ্যটা জেনে নিতে হবে, বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা এক্সাক্ট তথ্যটা জেনে নিতে হবে, গণযোগাযোগের টপিক। আচ্ছা, এরপরে 5 নাম্বার প্রশ্ন আপনার পারার কথা, কারণ এই 5 নাম্বার প্রশ্ন আমি ক্লাসে আলোচনা করেছি। আমি আমার ফ্রি ক্লাসেই 5 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম যে অলিভ টার্টল এটা কোন দ্বীপে পাওয়া যায়। মনে আছে আমি বলেছিলাম 3 ধরনের কচ্ছপ পাওয়া যায়, অলিভ টার্টল, গ্রিন টার্টল, হুকসিবল। বলেছিলাম ক্লাসে অলিভ টার্টল, গ্রিন টার্টল, হুকসিবলের কথা। তাহলে এই যে অলিভ টার্টল আছে, গ্রিন টার্টল আছে, হুকসিবল আছে, এটা কোথায় পাওয়া যায়? বাংলাদেশের সর্বদক্ষিণের একটা দ্বীপ আছে, নাম হলো সেন্ট মার্টিন। খেয়াল করেন, বাংলাদেশের সর্বদক্ষিণের যে দ্বীপটা, সর্বদক্ষিণ, বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপের নাম হলো সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন একটা ইউনিয়ন, এটা হচ্ছে কক্সবাজারের টেকনাফের টেকনাফ জেলার একটা ইউনিয়নের নাম হলো এই সেন্ট মার্টিন দ্বীপ। তো এই সেন্ট মার্টিন দ্বীপটার দৈর্ঘ্য হচ্ছে 8 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে 8 বর্গ কিলোমিটার এই সেন্ট মার্টিন দ্বীপটার আয়তন। এখন এই সেন্ট মার্টিন দ্বীপের আরো অনেকগুলো নাম আছে, যেমন দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপ, এটা একটা নাম হলো দারুচিনি দ্বীপ। এটাকে আরেকটা নামে ডাকা হয় নারিকেল জিঞ্জিরা। নারিকেল নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, দারুচিনির দ্বীপ, নারিকেল জিঞ্জিরা। এখন এই সেন্ট মার্টিন দ্বীপটাতে অনেক কিছু পাওয়া যায়, যেমন সিলিকা বালু। সিলিকা সিলিকা বালু যেটা আছে, এটা সেন্ট মার্টিন দ্বীপে পাওয়া যায়। এই সেন্ট মার্টিন দ্বীপে লাল কাঁকড়াও পাওয়া যায়, লাল কাঁকড়াও এখানে দেখা যায়। এখানে 3 ধরনের কচ্ছপ দেখা যায়, কচ্ছপ, 3 ধরনের কচ্ছপ। এই 3 ধরনের কচ্ছপের মধ্যে একটা কচ্ছপ হচ্ছে এই অলিভ টার্টল, একটা হলো গ্রিন টার্টল, আর একটা হলো হোক্সিবল। অলিভ টার্টল, গ্রিন টার্টল, হোক্সিবল। আর এই সেন্ট মার্টিন দ্বীপটাকে বলা হয় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, কোরাল আইল্যান্ড। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বা কোরাল আইল্যান্ড বলা হয় এই সেন্ট মার্টিন দ্বীপে। তাহলে অলিভ টার্টল, গ্রিন টার্টল, হোক্সিবল এগুলো সবকিছু পাওয়া যায় হলো এই সেন্ট মার্টিন। প্রশ্নে চেয়েছে অলিভ টার্টল কোথায় পাওয়া যায়, সেন্ট মার্টিন। যদি প্রশ্ন করতো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটা, সেন্ট মার্টিন। যদি বলতো বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটা, সেন্ট মার্টিন। যদি বলতো সিলিকা বালু কোথায় পাওয়া যায়, অ্যান্সার সেন্ট মার্টিন। যদি বলতো লাল কাঁকড়া কোথায় আছে, পাওয়া যায় সেন্ট মার্টিন, অ্যান্সার সেন্ট মার্টিন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে, চর আলেকজান্ডার। চর আলেকজান্ডার, এটা একটা চরের নাম। বাংলাদেশে অনেকগুলো চর আছে, এটা একটা ভোলা যে জেলাটা আছে, এই ভোলাতে আহ এই ভোলার বরিশালে এই অনেকগুলো চর আছে, এর মধ্যে একটা চর হচ্ছে চর আলেকজান্ডার, এখানে আছে। এরপর এই যে ছেড়া দ্বীপ, এই ছেড়া দ্বীপটার আয়তন, এই ছেড়া দ্বীপটার আয়তন হচ্ছে 3 বর্গ কিলোমিটার। অর্থাৎ এটা হলো বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হলো কক্সবাজার, সর্বদক্ষিণের থানা টেকনাফ, সর্বদক্ষিণের ইউনিয়ন সেন্ট মার্টিন, সর্বদক্ষিণের স্থানের নাম হলো ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ 3 বর্গ কিলোমিটার। আচ্ছা, এরপরে 6 নম্বর প্রশ্নটা এসেছে প্রাচীন ইতিহাসের প্রশ্ন। 6 নম্বর প্রাচীন ইতিহাসের প্রশ্ন। চীনা পরিব্রাজক, পরিব্রাজক মানে হচ্ছে ভ্রমণকারী, পরিব্রাজক মানে হচ্ছে ভ্রমণকারী বা পর্যটক, পর্যটক। চীনা পরিব্রাজক হিউ এন সাং এর দীক্ষা গুরু কে ছিলেন? হিউ এন সাং এর দীক্ষা গুরু কে ছিলেন? হিউ এন সাং এর দীক্ষা গুরু, খেয়াল করবেন আমরা হর্ষবর্ধন আলোচনা করেছিলাম, হর্ষবর্ধন। খেয়াল করেন এই যে হর্ষবর্ধন আছে, এই হর্ষবর্ধন তিনি তার সময়ে একটা বিহার প্রতিষ্ঠা করেছিলেন। এই হর্ষবর্ধন একটা বিহার প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বর্তমানে একটা বিশ্ববিদ্যালয়। সেই বিহারটার নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা মহাবিহার আগে ছিল, নালন্দা মহাবিহার। এই নালন্দা মহাবিহারের যে অধ্যক্ষ, এই অধ্যক্ষ ছিল, নালন্দা মহাবিহারের অধ্যক্ষ ছিল হলো শিলভদ্র। শিলভদ্র, নালন্দা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন কে? শিলভদ্র। এই শিলভদ্রের ছাত্র ছিলেন, এই শিলভদ্রের ছাত্র ছিলেন হিউ এন সাং। হিউ এন সাং, হিউ এন সাং।
তো এই হিউয়েন সাং সপ্তম শতকে এই হিউয়েন সাং সপ্তম শতকে এই হর্ষবর্ধনের আমলে বাংলা ভ্রমণ করেছিলেন চীন থেকে। এই জন্য দেখেন বলেছে চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু বা তার ছাত্র, অর্থাৎ এই যে হিউয়েন সাং এর দীক্ষাগুরু, হিউয়েন সাং এর শিক্ষক অর্থাৎ দীক্ষাগুরু এই যে শিলভদ্রের ছাত্র ছিলেন হিউয়েন সাং, যিনি এই হর্ষবর্ধনের সময় ভ্রমণ করেছিলেন। এই জন্যই প্রশ্ন আসলো চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু বা অধ্যক্ষ বা তার শিক্ষক কে? শিলভদ্র। এমনও হতে পারতো যে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ শিলভদ্রের ছাত্রকে, বলতে পারতো অপশন তখন হিউয়েন সাং। হিউয়েন সাং তখন সপ্তম শতকে তিনি ভ্রমণ করেছিলেন। আবার এই হর্ষবর্ধনের একটা সভাকবি ছিল, নাম তার বাণভট্ট। এই ইতিহাসের ক্লাসে এগুলো আলোচনা করেছি, ফ্রি ক্লাসই আছে 9টা। ইতিহাসের উপর আমার ফ্রি 9টা ক্লাস আছে, এই এই পেজে নিয়েছে, দেয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। 9টা ক্লাস আছে, আপনারা যে কেউ চাইলে দেখে নিতে পারবেন, এবং আমাদের অর্ণব স্যার ইউটিউব চ্যানেলেও দেয়া আছে। যদি কেউ মনে করেন ইতিহাসের 9টা ক্লাস দেখবেন ফ্রি, দেখে নিতে পারেন, তাহলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই হর্ষবর্ধনের একটা সভাকবি ছিল, নাম হলো বাণভট্ট। এই বাণভট্ট তিনি একটা গ্রন্থ লিখেছিলেন, নাম হলো হর্ষচরিত। হর্ষচরিত। তাহলে হর্ষবর্ধনের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হলো হর্ষচরিত। পরীক্ষায় এইটাও আসে, হর্ষচরিত। তাহলে অ্যান্সার এখানে হবে কি? শিলভদ্র। অ্যান্সার হবে শিলভদ্র। মেগাসথিনিস তিনি একজন পরিব্রাজক। মা হুয়ান তিনি একজন পরিব্রাজক। অতীশ দীপঙ্কর, এই অতীশ দীপঙ্করের জন্ম হলো বজ্র যোগিনী গ্রামে। বজ্র যোগিনী গ্রাম। অতীশ দীপঙ্করের জন্ম হলো বিক্রমপুর জেলা, যেটা বর্তমানে আমাদের মুন্সিগঞ্জ। বর্তমানে মুন্সিগঞ্জ, এখানে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী এই অতীশ দীপঙ্কর। এবং তিনি এই বৌদ্ধ ধর্ম প্রচারণার কাজ করেছিলেন, বৌদ্ধ ধর্মের প্রচারণা কাজ করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম নালন্দা বিশ্ববিদ্যালয়। তাহলে দেখেন এই অতীশ দীপঙ্করের জন্ম হচ্ছে বজ্রযোগিনী গ্রামে বিক্রমপুর, যেটা বর্তমানে মুন্সিগঞ্জ। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী। তিনি তিব্বতের রাজা। তিব্বতের রাজা, এই তিব্বতের রাজার অনুরোধে তিনি তিব্বতে গিয়েছিলেন বৌদ্ধ ধর্মটাকে দুর্নীতিমুক্ত করতে। বৌদ্ধ ধর্মটাকে দুর্নীতিমুক্ত করতে তিনি গিয়েছিলেন। হ্যাঁ, বৌদ্ধ ধর্মকে দুর্নীতিমুক্ত করতে। এই যে ব্যাখ্যাগুলো একটু ভালো করে জানতে হবে, 4টা অপশনের ব্যাখ্যা, তাহলে পরীক্ষা হলে কোশ্চেন পাবেন। দেখেন 7 নম্বর প্রশ্ন, রিপিট প্রশ্ন, অনেকবার বলেছি 7 নম্বর প্রশ্ন। প্রান্তিক লেক, বগা লেক, হলুদিয়া গ্রাম, এগুলো আছে কোথায়? বান্দরবানে। দেখেন রিপিট প্রশ্ন, প্রান্তিক লেক কোথায় আছে? বান্দরবানে। এই বান্দরবানকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। বান্দরবানকে কি বলে? প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। অর্থাৎ এই বান্দরবানে আছে প্রান্তিক লেক, বগা লেক, হলুদিয়া গ্রাম। বান্দরবানে আছে তাজিংডং সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যার অপর নাম বিজয়, যেটার উচ্চতা 1231 মিটার। কেওক্রাডং দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, এটা আছে তাজিংডং এ। সাকা হাফং তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, এটা আছে বান্দরবানে। এরপরে বান্দরবানে আর কি আছে? নীলগিরি আছে, নীলাচল আছে বান্দরবানে। তো এই বান্দরবান পার্বত্য চট্টগ্রামের একটি জেলা। আবার দেখেন রাঙামাটি, সাজেক ভ্যালি আছে এই রাঙামাটিতে। রাঙামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে। রাঙামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালি। আবার দেখেন খাগড়াছড়ি, এই খাগড়াছড়ি এখানে আছে আলুটিলা পাহাড়। আলুটিলা পাহাড়। এই খাগড়াছড়িতে একটা ভ্যালি আছে, নাম হলো বেঙ্গি ভ্যালি, উপত্যকা বেঙ্গি ভ্যালি। সিলেট, এই সিলেটে আসছে জাফলং লেক। প্রান্তিক লেক বা প্রান্তিক হ্রদ আছে বান্দরবানে। জাফলং লেক আছে সিলেটে। রাঙামাটিতে আছে কাপ্তাই লেক, কাপ্তাই হ্রদ আছে রাঙামাটি। ব্যাখ্যা করে পড়তে হবে। এই একটা প্রশ্নের মধ্য থেকে আমি 10টা প্রশ্ন বানাইতে পারবো। একটা প্রশ্ন 7 নাম্বার প্রশ্ন থেকে 10টা প্রশ্ন বানানো যাবে, 10টা, কম পক্ষে 10। আচ্ছা 8 নাম্বার স্কিপ করছি, 9 নাম্বার। এই যে দেখেন, আপনি 9 নাম্বার প্রশ্নটা পারবেন। আপনি 9 নাম্বার প্রশ্নটা পারবেন যদি আমার ব্যাখ্যাটা শুনে থাকেন। আমার একটা প্রশ্নের ব্যাখ্যা শুনলে আপনি অন্তত 4টা প্রশ্ন কমন পাবেন, কারণ আমি 4টা প্রশ্ন 4টা অপশন ব্যাখ্যা করলে 4টা প্রশ্নই হয়ে যায়। দেখেন মহাস্থবির, মহাস্থবির মানে হচ্ছে শিলভদ্রের কথা বলছে। কোন মহাবিহারের আচার্য ছিলেন, অধ্যক্ষ ছিলেন কোন মহাবিহারের বলেন তো? একটু আগে বলে আসলাম, একটু আগে হিউয়েন সাং এর কথা বলে আসলাম। তাহলে হিউয়েন সাং এর ব্যাখ্যা পড়তে গেলেই তো অলরেডি আপনি চলে আসবেন এই যে নালন্দা মহাবিহার। অ্যান্সার নালন্দা মহাবিহার।
সাধারণ জ্ঞানের একটা চমৎকার জিনিস আছে। আচ্ছা, এখানে আনন্দ বিহার আছে কুমিল্লাতে, কুমিল্লার ময়নামতিতে আছে আনন্দ বিহার। আর সোমপুর মহাবিহার আছে, এটা আছে হচ্ছে নওগাঁ জেলায়। আনন্দ বিহার, সোমপুর মহাবিহার। আমার সাধারণ জ্ঞানের একটা মজার বিষয় আমি আপনাকে বলি। সাধারণ জ্ঞানটা আসলে পড়তে হয় রিলেট করে। সাধারণ জ্ঞান একটা টপিক আরেকটা টপিকের সাথে রিলেশন করে যখন আপনি পড়তে পারবেন, রিলেট করতে পারবেন, যখন সব টপিক টান দিয়ে ধরে একটা জায়গায় নিয়ে আসতে পারবেন, তখন সাধারণ জ্ঞানটা মনে থাকবে। আদারওয়াইজ মনে থাকবে না। যেমন একটু বোঝাই কেমন। ধরেন এই খাসিয়া গ্রামগুলো পড়াতে গিয়ে আপনার খাসিয়া জনগোষ্ঠী, চাকমা জনগোষ্ঠী, মারমা জনগোষ্ঠী, তাদের উৎসব, তাদের অবস্থান যখন একসাথে টান দিয়ে পড়ে ফেলবেন, তখন সেটা ইফেক্টিভ হবে। আবার এই খাসিয়াদের মধ্যে কে মুক্তিযুদ্ধে অবদান রাখছে, খাসিয়াদের মধ্যে কেউ গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে কিনা, এগুলো যখন একসাথে রিলেট করে পড়বেন, মনে থাকবে। এছাড়া মনে রাখার কষ্টকর। তাহলে খাসিয়ারা বসবাস করে কোথায়? দেখেন এই প্রশ্নটাই অসংখ্যবার আসতে পারে যে খাসিয়ারা কোথায় বসবাস করে। এই যে আমি গতদিন অনেকবার বলেছি উপজাতি টপিক থেকে প্রশ্ন আসবে, উপজাতি থেকে প্রশ্ন আসবেই 100%। খাসিয়ারা বসবাস করে সিলেট, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। এই খাসিয়াদের সাথে আছে মণিপুরি, এরাও বসবাস করে, মণিপুরীরা। আবার এই মৌলভীবাজারে মুসলিম উপজাতি বসবাস করে, নাম হলো পাঙ্গন, আরেকটা হচ্ছে লাউয়া, পাঙ্গন লাউয়া। তাহলে মুসলিম উপজাতি পাঙ্গন লাউয়া। তাহলে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, এখানে এরা বসবাস করে। কোথায় বসবাস করে? এইখানে। দেখেন এই যে মণিপুরী জনগোষ্ঠী, এদের একটা উৎসব আছে মহারামলীলা, মহারামলীলা, মহারামলীলা মণিপুরীদের উৎসব। ঠিক আছে? মহারামলীলা মণিপুরীদের উৎসব। এখন বাংলাদেশে, বাংলাদেশে দুইটা উপজাতি আছে যারা গারো এবং খাসিয়া। এই যে খাসিয়া আর একটা হচ্ছে গারো, এই দুইটা উপজাতি উৎসব হলো মাতৃতান্ত্রিক। এরা হচ্ছে মাতৃতান্ত্রিক উপজাতি, অর্থাৎ এদের পরিবারের প্রধান হলো মা। আর বাকি যত উপজাতি আছে, বাকি যত উপজাতি আছে, গারো এবং খাসিয়া মাতৃতান্ত্রিক, আর বাকি যত উপজাতি আছে সব পিতৃপ্রধান, পিতৃতান্ত্রিক উপজাতি। এখন খাসিয়ারা যে গ্রামে থাকে, এই গ্রামটাকে বলা হয় পুঞ্জি। এই গ্রামটাকে বলা হয় পুঞ্জি। এখন বুঝতে হবে পুঞ্জিটা আসলে কি। এই পুঞ্জি মানে হচ্ছে ছোট ঘর। পুঞ্জি মানে হচ্ছে ছোট ঘর। পুঞ্জি মানে কি? ছোট ঘর। ছাউনি দিয়ে যে ঘর বানানো হয় সেটাকে বলা হয় পুঞ্জি। পুঞ্জি মানে হচ্ছে ছোট ঘর। এখন আপনারা যারা সাজেক ভ্যালিতে ঘুরতে গিয়েছেন কখনো, নাম শুনবেন, ওখানে ছোট ছোট কটেজ আছে, নাম মেঘপুঞ্জি, মেঘপুঞ্জি, এরকম নাম শুনছেন না? সাজেক ভ্যালিতে ছোট ছোট কটেজ যেখানে থাকে, মেঘপুঞ্জি, নাম শুনছেন? কেন? ওই পুঞ্জি মানে হলো ছোট ঘর। তাহলে খাসিয়ারা যে গ্রামে থাকে সেই গ্রামটার নাম হচ্ছে পুঞ্জি। খাসিয়ার গ্রামগুলোকে বলা হয় পুঞ্জি বলা হয়। কি বলা হয়? পুঞ্জি। আচ্ছা, এখন প্রশ্ন যদি বলে যে ভাই চাকমারা যে গ্রামে থাকে, চাকমা, চাকমা জনগোষ্ঠী যে গ্রামে থাকে, খেয়াল করেন চাকমাদের গ্রামের নাম কি? এগুলো ভাই রিলেট করে পড়তে হবে। এই যে চাকমা জনগোষ্ঠী, এই চাকমাদের যে গ্রাম আছে, এই গ্রামকে বলা হয় আদাম। কি বলা হয়? আদাম। চাকমাদের গ্রামকে বলা হয় আদাম। চাকমাদের গ্রামকে বলা হয় কি? আদাম। এই আদামের একজন প্রধান হন, এই আদামের কি হন? একজন প্রধান হন, যাকে বলা হয় কারবারি। কারবারি। চাকমাদের যিনি গ্রাম প্রধান, এই গ্রাম প্রধানকে বলা হয়, গ্রাম প্রধানকে বলা হয় কারবারি। চাকমাদের গ্রামের নাম হচ্ছে আদাম। মন দিয়ে শুনবেন। এই আদাম আছে কয়েকটা আদাম মিলে, খেয়াল করবেন, কয়েকটি আদাম, কয়েকটি আদাম মিলে কি গঠিত হয়? একটা চাকমা মৌজা গঠিত হয়। মৌজা, মৌজা। চাকমাদের কয়েকটা আদাম মানে কয়েকটা গ্রাম মিলে গঠিত হয় একটা মৌজা। কি গঠিত হয়? একটা মৌজা। আর এই মৌজার যিনি প্রধান তাকে বলা হয় হেডম্যান। মৌজার যিনি প্রধান তাকে বলা হয় হেডম্যান। কি বলা হয়? হেডম্যান। আবার অনেকগুলো মৌজা মিলে, অনেকগুলো মৌজা মিলে, অনেকগুলো মৌজা মিলে গঠিত হয় একটা চাকমা সার্কেল। অনেকগুলো মৌজা মিলে গঠিত হয় একটা চাকমা সার্কেল। এই সার্কেলের যিনি প্রধান হন তাকে বলা হয় চাকমা রাজা। কি বলা হয়? চাকমা রাজা। তাহলে এখানে আসছে খাসিয়া গ্রামগুলো আসছে। তাহলে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে চাকমাদের গ্রাম কি? মৌজা, অনেকগুলো মৌজা মিলে কি গঠিত হয়? চাকমাদের গ্রামের প্রধান কে?
খাসিয়াদের মানে মৌজা কি, এভাবে প্রশ্ন হতে পারে, রিলেট করে পড়তে হবে। তাহলে দেখেন চাকমাদের গ্রামের নাম কি? চাকমাদের গ্রামের নাম হচ্ছে আদাম। আদামের প্রধান কারবারি। কারবারি, অনেকগুলো আদাম মিলে গঠিত হয় মৌজা। মৌজার প্রধান হেডম্যান। এই তাহলে এখন কথা হলো ভাই, হেডম্যান আর কারবারির কাজটা কি? হেডম্যান আর কারবারি কি কাজ করে? এদের প্রধান কাজ হচ্ছে গ্রামের এবং মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করা। গ্রাম এবং মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করা। বুঝাইতে পারলাম? এখন ওই 10 নম্বর প্রশ্ন অনলাইন ক্লাসে এসে 10-এর উত্তর 3 3, 10-এর উত্তর 3 3, 10-এর উত্তর 3। হ্যাঁ হ্যাঁ, এই যে সৃজনী শ্রুতি, তুমি রাইট, ইউ আর রাইট। মামুন চৌধুরী, ইউ আর রাইট। সামিয়া ইসলাম, ইউ আর রাইট। ওকে শ্রুতি, থ্যাংক ইউ। এগুলো বলে অনলাইন ক্লাস হয় না, মাথায় রাখবেন। এগুলো বলে অনলাইন ক্লাস হয় না, এগুলো অনলাইন পড়াশোনা না। অনলাইনে একটা কোশ্চেন সলভ ক্লাস মানে হচ্ছে you have to rectify the topic and you have to describe the topic and particular options. আপনাকে particular options গুলো ব্যাখ্যা করতে হবে। Whatever the class is, it can be English, it can be Bangla, it can be GK, it can be IQ or maths, whatever the topic, whatever the exam, whatever the subject, যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু আপনাকে, when you gain the capabilities of describe the particular question and particular options, তখন আপনি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবেন। যখন এই 4টা অপশনের ব্যাখ্যা আপনি নিজে নিজে জানতে পারবেন। কারণ 4টা অপশনের ব্যাখ্যা না জানলে তো পরীক্ষায় পারবেন না। জেনারেল নলেজ ইজ নট অনলি মেমোরাইজিং পার্ট, ইট অলসো অ্যাবাউট মানে এটা আন্ডারস্ট্যান্ডেবল একটা পার্ট। আপনাকে বুঝতে হবে, আপনাকে রিলেট করতে হবে। সো ইট ইজ নট মানে ইজি টু অ্যান্সার হোল দ্য কোশ্চেন ইন এক্সাম হল। যে আপনি বসলেন, পইরা গেলেন মিহিরজিকে, আমার কাছে আছে যে আপনি মিহিরজিকের 800 পৃষ্ঠা পইরা গেলেন গাধার মতো, পরীক্ষার হলে 30-এর মধ্যে 30 মানে পেয়ে ফেলবেন। ইট ইজ নট পসিবল, এটা টোটালি ইম্পসিবল যে আপনি 30-এর মধ্যে 30 পাবেন এই পুরো বই পড়লে। কারণ সম্ভব না, মাথায় থাকবে না। সো মাথায় রাখার জন্য আপনাকে টপিক রেকটিফাই করতে হবে, টপিক আইডেন্টিফাই করতে হবে, অপশন বুঝতে হবে কোথা থেকে আসছে, কিভাবে আসছে, তারা কিভাবে কানেক্টেড। বুঝাইতে পারলাম? সো আমি আপনাদেরকে মানে এটাই বলতে চাই, অ্যাওয়্যার করতে চাই যে যেসব অনলাইন ক্লাসগুলোতে এই কোশ্চেন ব্যাখ্যার নামে যে প্রহসন চলে, মানে কি বলে এটাকে, কোশ্চেন কি বলে এটাকে, প্রশ্ন সলভ করায়, হ্যাঁ, শুধু অপশনে মানে অনলাইনে এসে নাম পড়ে। আর আপনারা কি করেন, নাম পড়লে খুশি হয়ে যান যে ভাইয়া আমার নাম পড়তেছে। তো খুশি হওয়ার কিছু নেই। আমি আমার অনলাইন ক্লাসে কখনো কোনো স্টুডেন্টের নামই পড়ি না। খুব খুব বেশি ইমার্জেন্সি হলে স্টুডেন্টের নাম পড়ি। যেমন এখানে একজন স্টুডেন্ট বলছে এমনি, মামুন চৌধুরী, ভাইয়া বিসিএস কোশ্চেন থেকে কি ভার্সিটির অ্যাডমিশন থেকে কমন আসার পসিবিলিটি আছে? বিসিএস কোশ্চেন সলভ করে যান, আপনি ভার্সিটিতে প্রায় 50% কোশ্চেন কমন পাবেন। বুঝাইতে পারলাম? সো বি কেয়ারফুল অ্যাবাউট অনলাইন ক্লাস। কোথায় কি ক্লাস হচ্ছে, কিভাবে হচ্ছে, ক্লাসের কোয়ালিটি কেমন, টিচার্স কোয়ালিটি কেমন, টিচার্সদের ডেপথ অফ নলেজ কেমন, কোশ্চেনের ব্যাখ্যা কেমন হচ্ছে, কোশ্চেনের কোয়ালিটি কেমন। ইট ইট শুড বি, মানে কি বলবো, যাই হোক, ওগুলো বললে আমার নিজেরই মন খারাপ হয়ে যায়। সো বি কেয়ারফুল ভাই, বি কেয়ারফুল। কি করছেন, কিভাবে পড়ছেন, কোথায় পড়ছেন, কতটুকু ইফেক্টিভ হচ্ছে আপনার জন্য এই ক্লাস, এটা বুঝতে হবে। আমি অনলাইন ক্লাস পড়াচ্ছি দেখে আমার ক্লাস করতে হবে আপনার? নট নেসেসারি, মাথায় রাখবেন। আসেন, আমি অল টাইম স্ট্রেট ফরওয়ার্ড বলতে পছন্দ করি। যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। এটাই আমার, এটাই আমি বিশ্বাস করি। দেখেন লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং প্রশ্নটা আসলো কোথা থেকে? এটা হচ্ছে ব্রিটিশ শাসনামল থেকে আসছে। অর্থাৎ এই ব্রিটিশদের বিভিন্ন যে লর্ড আছে, লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, হ্যাঁ, সবগুলা। ওকে, তাহলে দেখেন লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে কাগজে মুদ্রার প্রচলন করেছিলেন লর্ড ক্যানিং। তাহলে দেখেন লর্ড ক্যানিং এছাড়াও আরো কয়েকটা কাজ করেছেন। এই যে পুলিশি ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা যেটা, এই পুলিশ ব্যবস্থার প্রবর্তন করেন, পুলিশ ব্যবস্থার প্রবর্তন করেন কে সালে? এই লর্ড ক্যানিং। তাহলে কাগজে মুদ্রার প্রচলন করেন লর্ড ক্যানিং। এখন প্রশ্ন হতে পারে, দেখেন দ্বৈত শাসন, ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলা হয়, ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন, এই দ্বৈত শাসন কে করেছে বলতে পারবেন? ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন, দ্বৈত শাসন ব্যবস্থা কে করেছেন? দ্বৈত শাসন ব্যবস্থা কে করেছেন?
একটু বলেন, এই যে ক নম্বর অপশন যেটা দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন ব্যবস্থা, এই দ্বৈত শাসন ব্যবস্থা কি করেছেন? চিরস্থায়ী বন্দোবস্ত কে করেন? তা দ্বৈত শাসন ব্যবস্থা করেছেন লর্ড ক্লাইভ। কে করেছেন? লর্ড ক্লাইভ, যেটাকে আমরা বলি ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন। আসবে আলোচনা, এগুলো ফ্রি ক্লাসে হয়তো আসবে। চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছেন? লর্ড কর্নওয়ালিস করেছেন 1793 সালে। অনেকবার আসছে পরীক্ষায় এটা। তারপরে দেখেন সতীদাহ প্রথা কে করেছিলেন? রাজা রামমোহন রায়ের কথা শুনেছেন না? রাজা রামমোহন রায় করেছিলেন সতীদাহ। প্রশ্ন তো হতেই পারে যে সতীদাহ প্রথা কে নিবারণ করেছিলেন? রাজা রামমোহন রায়। বলতে পারে চিরস্থায়ী বন্দোবস্ত, এর ফলেই তো একটা সূর্যাস্ত আইন হয়েছিল 1793 সালে। এর ফলেই তো সূর্যাস্ত আইন হয়েছিল। সূর্য অস্তমিত যাবার আগেই ফসল মানে শ্রমিক ফসলকে কৃষককে তার খাজনা দিতে হবে, তাই না? ওকে, থ্যাংক ইউ। এরপরে আসেন 12 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। টপিকের নাম হলো ভাষা আন্দোলন। টপিকটার নাম হলো কি? ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের স্বীকৃতি, অর্থাৎ ভাষা আন্দোলনের সাথে ভাষা টপিকের স্বীকৃতি। স্বীকৃতি পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেছে? পাকিস্তানের গণপরিষদ। আব্দুল মতিন, ধীরেন্দ্রনাথ দত্ত, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল্লাহ। তাহলে দেখেন, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম সর্বপ্রথম কি করেছে? কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছেন, অর্থাৎ রাষ্ট্রভাষা করার দাবি, অর্থাৎ উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাখার তিনি প্রস্তাব করেছেন। উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাখার প্রস্তাব করেন। আচ্ছা, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ভাষা আন্দোলন নিয়ে আপনাদের অনেক মিথ আছে। সেটা হলো যে অনেকে বলে যে আমরা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছি। না, বিষয়টা তা নয়। বাংলা ভাষা এটা তো পাকিস্তানিরা অস্বীকার করে নাই। বাংলা আমার মায়ের ভাষা, এটা পাকিস্তানিরা কখনো অস্বীকার করে নাই। আমরা আন্দোলন করেছি বাংলাটাকে রাষ্ট্রভাষা করার জন্য, অর্থাৎ সরকারি কাজে, পড়াশোনার ক্ষেত্রে আমরা বাংলা ভাষা প্রাধান্য দিতে হবে আমাদের। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। বুঝাইতে পারলাম? বাট আপনারা হয়তো অনেকে জানেন যে বাংলাটাকে বাদ দিয়ে দেওয়ার জন্য ভাষা আন্দোলন করেছে। বিষয়টা তা নয়। বাংলাটাকে আমরা রাষ্ট্রভাষায় করতে চাইলাম। আমাদের রাষ্ট্রের একটা ভাষা, সরকারি কাজগুলোতে বাংলা ভাষার অবস্থান থাকতে হবে, এইটার জন্য। আমাদের মাতৃভাষায় যেন বিলুপ্তি না ঘটে, এইটার জন্য। বুঝাইতে পারলাম? খেয়াল করেন, দেখেন এরপরে পরের টপিক 13 নম্বর কোশ্চেন। এখনো পর্যন্ত আমরা এই টপিকটার কোনো প্রশ্ন পাইনি বিগত বিসিএস এ, এই এখন পেলাম। সেটা হলো বিভিন্ন চিত্রশিল্পী, বিভিন্ন চিত্রশিল্পী পরীক্ষায় প্রশ্ন আসবে। ঢাবি বলেন, রাবি বলেন, ছবি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, বিউপি বলেন, আসবে। তিন কন্যা, এই তিন কন্যার চিত্রকরকে কে এঁকেছে? দেখেন, আমরা সেদিন বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জের একটা চিত্রশিল্পীর নাম হলো টোকাই, মানে রফিকুন নবী। তিনি একটা টোকাই কার্টুনের স্রষ্টা। রফিকুন নবী কি? টোকাই কার্টুনের স্রষ্টা। আচ্ছা, কামরুল হাসান আমাদের জাতীয় পতাকার ডিজাইনার। কামরুল হাসান জাতীয় পতাকার ডিজাইনার, মানচিত্র খচিত পতাকার ডিজাইনার শিবনারায়ণ দাস। আর পটুয়া কামরুল হাসান তিনি পটুয়া নামে পরিচিত। এই কামরুল হাসান তিনি পটুয়া নামে পরিচিত। তিনি আমাদের যে বিমানের যে বলাকা আছে, বলাকার ডিজাইনার। আচ্ছা, এরপরে জয়নুল আবেদিন আর এস এম সুলতান। এস এম সুলতানের, এস এম মানে হচ্ছে শেখ মোহাম্মদ সুলতান। এস এম সুলতানের বাড়ি হলো চিত্রা নদীর তীরে, নড়াইলে তার বাড়ি। চিত্রা নদীর তীরে, নড়াইলে, নড়াইলে। এস এম সুলতানের চিত্রের মধ্যে বাংলার প্রকৃতি, এগুলোর চরিত্র ফুটে ওঠে, বাংলার প্রকৃতি ফুটে ওঠে। তাহলে দেখেন, এই যে এস এম সুলতান, তার অনেকগুলো চিত্রকর্ম আছে, যেমন হত্যাযজ্ঞ, চর দখল, এগুলো এস এম সুলতানের। আবার জয়নুল আবেদিনের অনেকগুলো চিত্রকর্ম আছে, যেমন সংগ্রাম, মানে সংগ্রাম বা স্ট্রাগল আছে না জয়নুল আবেদিনের। এখন প্রশ্ন বললো যে তিন কন্যা, এইটা কার? তিন কন্যা, অ্যান্সার করেন, তিন কন্যা কার? তিন কন্যার চিত্রকর কে? কোশ্চেন নাম্বার 13। তিন কন্যা, 13 বি, 13 দুই। আচ্ছা, কামরুল হাসান। জানেন তিন কন্যা, তিন কন্যা আমি এগুলো চিত্রশিল্পী যখন ক্লাস নিব তখন পড়াই দিব টেকনিক দিয়ে কিভাবে করতে হয়। যেমন তিন কন্যা স্নান করে নায়র সাজে। তিন কন্যা স্নান করে, গোসল করে, গোসল করে কি করে? নায়র সাজে। তিন কন্যা স্নান, নায়র। এরপরে তারা রায় বেশে নৃত্য করে। তিন কন্যা স্নান করে, তিন কন্যা স্নান করে, এরপরে হচ্ছে তারা রায় বেশে নৃত্য করে। তিন কন্যা স্নান করে নায়র সেজে রায় বেশে নৃত্য করে। তাহলে তিন কন্যা চিত্রকর্ম, স্নান চিত্রকর্ম,
তারপর হচ্ছে রায় নিত্যকর্ম, তারপরে নায়র, এরপরে উকি। উকি দেয় মানে উকি দেয়, কিছু মানুষ দুষ্ট ছেলেরা উকি দেয়, উকি একটা চিত্রকর। মানে এগুলো হচ্ছে কামরুল হাসানের চিত্রকর্ম। যখন পেইড ব্যাচের ক্লাস হবে ইনশাল্লাহ পড়ায় দিব। ওকে, দেখেন আমি বিল নিয়ে ক্লাসে কথা বলেছিলাম, বিল ক্লাসে বিল নিয়ে কথা বলেছিলাম, ফ্রি ক্লাসে এই কথা বলেছিলাম। যশোর জেলায় অবস্থিত বিলের নাম, দেখেন হাইল একটা হাওর, এই হাইল হাওর আছে মৌলভীবাজারে, মৌলভীবাজার আছে হাইল হাওর। ভবদহ বিল এটা আছে যশোরে, ভবদহ বিল আছে যশোরে। এই আরিয়াল বিলটা আছে মুন্সিগঞ্জে। আরিয়াল বিল কোথায় আছে? মুন্সিগঞ্জ। তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি যশোর সীমান্ত। এই যশোরের মধ্যে যে বিলটা আছে তার নাম হচ্ছে ভবদহ বিল। এই যে যশোর, এটা বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা, প্রথম শত্রুমুক্ত। যশোর বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা। তাহলে প্রথম শত্রুমুক্ত জেলাকে যশোর। অ্যান্সার কি? যশোর। চলন বিল আছে পাবনা, নাটোর, সিরাজগঞ্জের ভেতরে। 15 নম্বর কোশ্চেন সাম্প্রতিক স্কিপ করলাম, 16 সাম্প্রতিক স্কিপ করলাম। আচ্ছা, এরপরে 17 নম্বর কোশ্চেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, খেয়াল করেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তাহলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মানে হচ্ছে যিনি, যিনি হচ্ছে রাষ্ট্রপতি, তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হয়েছিলেন মুজিবনগর সরকারে, এই কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। আর এই এম এ জি উসমানী তিনি হলো মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। মুক্তি বাহিনীর, মুক্তি বাহিনী অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ আর্মি নেভি এয়ারফোর্সের মাধ্যমে মুক্তিযুদ্ধ করলো তারা হলো মুক্তি বাহিনী, এটার প্রধান ছিলেন জেনারেল এম এ জি উসমানী। ওকে, আচ্ছা, এরপরে 18 নম্বর প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন আসেই যে ফসলের জাত, অনেকবার বলেছি, বর্ণালী শুভ্র কিসের জাত? উন্নত জাতের ভুট্টা, উন্নত জাতের আম, উন্নত জাতের গম, উন্নত জাতের চাল। অ্যান্সার করেন তো। বর্ণালী এবং ভুট্টা, বর্ণালী এবং ভুট্টা, বর্ণালী এবং ভুট্টা, বর্ণালী এবং ভুট্টা, উন্নত জাতের এই আমি তো ভুট্টা বলেই দিছি। বর্ণালী এবং শুভ্র উন্নত জাতের ভুট্টা, উন্নত জাতের কি ভাই? ভুট্টা। আচ্ছা, এরপরে আহ গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? সোনাদিয়া দ্বীপের আয়তন হচ্ছে 91 বর্গ কিলোমিটার। 91, এটা আছে হলো এই যে মাতারবাড়ি কক্সবাজার, মাতারবাড়ি কক্সবাজার। ওকে, এরপরে আসেন মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থ। মেকিং অফ এ নেশনস বাংলাদেশ গ্রন্থ, এই গ্রন্থটার রচয়িতা কে? মেকিং অফ বাংলাদেশ গ্রন্থ, মেকিং অফ বাংলাদেশ গ্রন্থ। দেখেন তো পারেন কিনা, পারেন কিনা। মেকিং অফ এ নেশন বাংলাদেশ, হ্যাঁ উত্তর ভুলে বলে দিয়েছে, স্লিপ অফ ট্যাং হয়েছে, স্লিপ অফ টাং। 20-21 প্রশ্নের উত্তর দেন তো। 20 এবং 21 উত্তর দেওয়ার চেষ্টা। মেকিং অফ এ নেশন, নুরুল ইসলাম। মেকিং অফ এ নেশন বানাইছে কে? নুরুল ইসলাম। আচ্ছা, এবার বলেন জীবন ঢুলি, অনেকবার এসেছে পরীক্ষায় প্রশ্ন। জীবন ঢুলি, জীবন ঢুলি কি একটা চলচ্চিত্রের নাম? জীবন ঢুলি চলচ্চিত্রের নাম। বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার 5 উইকেট পেয়েছেন? ওটা ওই বছরের সাম্প্রতিক, লাগবে না, ওটা স্কিপ করলাম। আচ্ছা, 24 নম্বর কোশ্চেনটা লাগবে, আর বাকিগুলো সাম্প্রতিক পেয়েছেন। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে, কালো জাতের ছাগল। ব্ল্যাক বেঙ্গল মানে কি? একটা কালো জাতের ছাগল। এই ব্ল্যাক বেঙ্গল যে ছাগলটা আছে এটার চামড়াটা আমরা কি নামে পরিচিতি পাই? এটা পারার কথা, কুষ্টিয়া গ্রেড নামে, কুষ্টিয়া গ্রেড ব্ল্যাক বেঙ্গল কালো ছাগল যেটা। দেখেন ব্ল্যাক ক্যাট, যদি আপনাকে বলে ব্ল্যাক ক্যাট কি? ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী। ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক বেঙ্গল হচ্ছে কালো জাতের ছাগল, উন্নত জাতের ছাগল। এটার চামড়াটা কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। ব্ল্যাক কোয়াটার, এই ব্ল্যাক কোয়াটার হচ্ছে গবাদি পশুর রোগ। ব্ল্যাক রিলেটেড কিছু প্রশ্ন আসে। ব্ল্যাক ক্যাট ভারতের কমান্ডো বাহিনী, ব্ল্যাক বেঙ্গল উন্নত জাতের ছাগল, এই উন্নত জাতের ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। এরপরে ব্ল্যাক কোয়াটার, এটা গবাদি পশুর রোগ, গবাদি পশুর
রোগ। এরপরে আসুন 25 নম্বর কোশ্চেনটা রিপিট। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলেছেন? পয়েন্ট অফ পলিটিক্স কে বলেছেন? গতদিনও এটা সলভ করেছিলাম। নিউজ উইকস পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলেছে। 25। হ্যাঁ, 26 নাম্বার কোশ্চেন অলরেডি ক্লাসে বলেছি, অনেকবার বলেছি ক্লাসে, ফ্রি ক্লাসে বলেছি, সেদিন গতদিন ক্লাস নিলাম সেই ক্লাসে বলেছি যে বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার শহর বলা হয়? 360 আউলিয়ার শহর বলা হয় কাকে? সিলেটকে। এই সিলেটকে বলা হয় সাইবার সিটি। এই সিলেটকে বলা হয় সাইবার সিটি। এই সিলেটকে বলা হয় ওয়াইফাই নগরী। ওয়াইফাই নগরী। 360 আউলিয়ার শহর। হযরত শাহজালাল শাহপরানের মাজার আছে কোথায়? সিলেটে। এই ঢাকাকে বলা হয় রিকশার নগরী। এই ঢাকাকে বলা হয় রিকশার নগরী। প্রশ্ন এবারও আসতে পারে, রিকশা আন্দোলন মোটর চালিত আর প্যাডেল চালিত রিকশা মামারা যুদ্ধ করছে গতদিন। দেখেন রিকশার নগরী হচ্ছে ঢাকা। এরপরে মসজিদের নগরী। মসজিদের নগরী হলো ঢাকা, তাই না? তারপরে এই ঢাকাকে বলা হয় মেটা সিটি। বাংলাদেশের মেটা সিটি হলো ঢাকা। আচ্ছা, এরপরে চট্টগ্রাম। এই চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার শহর। 12 আউলিয়া। 12। এটাকে বলা হয় বাংলার বন্দর নগরী। বাংলার বন্দর নগরী। বন্দর নগরী হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রামকে বলা হয় হেলথ সিটি। হেলথ সিটি। হেলথ সিটি চট্টগ্রাম। আবার অপরদিকে রাজশাহীকে বলা হয় সিল্ক সিটি। সিল্ক সিটি রাজশাহী। সিল্ক সিটি রাজশাহী। তাহলে দেখেন প্রশ্ন 4টা অপশন যদি আপনি এভাবে ব্যাখ্যা করতে পারেন ভাই, তাহলে আপনার কি মনে হয় না ইনশাল্লাহ আপনি পারবেন পরীক্ষায়? এভাবে যদি ব্যাখ্যা করতে পারেন তাহলে পারবেন না? এইভাবে যদি ব্যাখ্যা করতে পারেন, পরীক্ষার হলেই যদি আপনি সুন্দর করে ব্যাখ্যা করে ফেলতে পারেন, অপশন দেখার পরে আপনি ও রাজশাহী তো সিল্ক সিটি, ও চট্টগ্রাম তো হেলথ সিটি, আর ঢাকা তো রিকশার নগরী, ও সিলেট হচ্ছে সাইডাউলিয়ার দেশ। বলেন তো এভাবে ব্যাখ্যা করতে পারলে আপনি পারবেন কিনা? বলেন তো ব্যাখ্যা, বাংলার প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে। ইয়েস, বাংলার প্রবেশদ্বার। এই জন্যই তো বাংলার বন্দর নগরী বললাম। বন্দর নগরী মানে হচ্ছে প্রবেশদ্বার। ব্যাখ্যা করতে পারলে পারবেন না? এখান থেকে আরো 4টা প্রশ্ন বানানো যায়। বলা যাবে রাজশাহীর পূর্ব নাম কি? রামপুর বোয়ালিয়া। চট্টগ্রামের পূর্ব নাম কি? চট্টলা ইসলামাবাদ। পোর্ট ব্রান্ডে। ঢাকার পূর্ব নাম কি? ঢাবেকা ঢাকা জাহাঙ্গীরনগর। সিলেটের পূর্ব নাম কি? জালালাবাদ শ্রীহট। এখান থেকে আরো 4টা প্রশ্ন বানানো যায়। এভাবে যদি ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করে যদি পড়তে পারেন, পারবেন না? পারবেন কি? আমি চাই এভাবে ব্যাখ্যা করে পড়েন। তো এই যে ব্যাখ্যা করে এভাবে যদি আপনি পড়তে পারেন, আমার বিশ্বাস, আমার ধারণা যে আপনি আসলে কোথাও আটকাবেন না। মানে কেউ আপনাকে আটকাইতে পারবেও না, সম্ভব না। 30 এর মধ্যে হয়তো আপনি 30 পাবেন না, বা 30 এর মধ্যে 25 পাবেন। 30 এর মধ্যে আপনি 25 পাবেন। তো এই যে যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী আছে, যারা এইচএসসি 24 ব্যাচ ফার্স্ট টাইমার, আপনাদের জন্য আমাদের ঢাবি টার্গেট ব্যাচ শুরু হচ্ছে। ডিউ টার্গেট ব্যাচ। আপনাদের ঢাবি টার্গেট ব্যাচ। এই ঢাবি টার্গেট ব্যাচের পাশাপাশি আর ইউ, সিইউ, গুচ্ছ, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর, বিউপি, এই সবগুলোরও ক্লাস হবে ইনশাল্লাহ এই ঢাবি টার্গেট ব্যাচ। এটা ঢাবি টার্গেট ব্যাচ। ক্লাস হবে আনলিমিটেড। আর যারা সেকেন্ড টাইমার আছেন, তাদের এগুলো তো সবগুলো হবেই। অল, আপনারা অল ভার্সিটি, অল ভার্সিটি। দুইটা ব্যাচ। আবার যারা এইচএসসি 25 ব্যাচেরও শিক্ষার্থী ক্লাস করতে চায়, তারাও যে কোনো একটা ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন। নতুন যে কোনো একটা ব্যাচ। জবের শিক্ষার্থী যারা আছেন তাদেরও বেসিক টু অ্যাডভান্স ক্লাস। তো কেউ যদি মনে করেন যে ক্লাস ভর্তি হবেন, একটু দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ, এইচএসসি 24 এইচএসসি 25 আগে থেকে কি এই কোর্সে ভর্তি হয়ে যাব নাকি? আপনি পড়তে পারেন, অলরেডি কয়েকজন ভর্তি হয়ে ক্লাস করছে। যেমন আমি 2023 ব্যাচকে যখন পড়াই তখন আমার কাছে 24 ব্যাচ পড়তো। 2024 ব্যাচকে এখন পড়াবো, 2025 ব্যাচও তাদের সাথে ক্লাস করে। এক ব্যাচ বা দুই ব্যাচ আগে থেকে ক্লাস শুরু করে দেয়। শুরু করে দেয়। ঠিক আছে? পড়তে পারেন 25 ব্যাচের যারা। সো 24 ব্যাচের শিক্ষার্থী যাদের টার্গেট ঢাবি, রাবি, চবি, গুচ্ছ, জাহাঙ্গীরনগর, বিউপি,
সেকেন্ড টাইমার তো অল, সুযোগ নাই, অল মানে অল। সো এখানে আপনার যদি কখনো মনে হয় যে অর্ণব ভাইয়া কেমন ক্লাস নেয়, ওপেন, দিস ক্লাস ইজ ফর ওপেন, আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনার পেইড ব্যাচের ক্লাস কেমন হয়, কেউ করো কিনা একটু রিভিউ দাও, জিজ্ঞেস করেন। যারা ক্লাস করে তারা আপনাকে বলে দিবে যে কেমন ক্লাস হয়। ইটস ওপেন ক্লাস, ঠিক আছে? আর যারা ক্লাস করবে, তোমাদের মিহির জিকে যে বইটা আছে, সো আমি মিহির জিকে তোমাদেরকে সাজেস্ট করি। গতবার প্রায় 19টা কোশ্চেন, 29টা কোশ্চেন কমন ছিল ঢাবিতে। সো আলহামদুলিল্লাহ এই বছরের ধারাবাহিকতা রাবি, জাবি, চবি সবগুলোতে একদম 90% কমন থাকবে। এবং আমি এই বইটা সুন্দর করে তোমাদেরকে পড়ায় দিব, কিভাবে পড়তে হয়, কোথা থেকে পড়তে হয়, হ্যাঁ, কোনগুলো বাদ দিতে হবে, কোনগুলো পড়তে হবে, ইনশাআল্লাহ আমি এই বইটা থেকে তোমাদেরকে দেখায় দিব, বলে দিব, আলোচনা করে দিব। আর পেড ব্যাচের ক্লাস করলে আর বইটা জাস্ট বিগত বছরের বই কোশ্চেন গুলো করলে ইনশাআল্লাহ পারবেন। অ্যাকচুয়ালি এটা কোন ইউনিট? জেনারেল নলেজ যে ইউনিভার্সিটির যে ইউনিটে আছে সেটাই। যেমন ঢাবিতে জেনারেল নলেজ বি ইউনিটে, জাহাঙ্গীরনগরে জেনারেল নলেজ আবার বি প্লাস সি ইউনিটে, আবার তোমার বিউপিতে বি সি কোনো ইউনিট নাই, বিউপিতে এফ এ এস এস, এফ ট্রিপল এস, এফ ট্রিপল এস। আবার রাজশাহীতে এই জেনারেল নলেজ এই ইউনিটে। সো এক এক ইউনিভার্সিটির ইউনিট এক এক রকম। আবার চবিতে ইউনিট হলো সিইউতে বি এবং বি দুইটাতেই জেনারেল নলেজ। সো যে জেনারেল নলেজ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, যাদের পরীক্ষা, যারা বিভাগ পরিবর্তন করতে চায়, সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে আসতে চায়, বা মানবিকের স্টুডেন্ট, তোমাদের জন্য এই ক্লাস। মেহেরজিকের কি পরীক্ষার আগে কোনো ক্যাপসুল বের হয়? হ্যাঁ, ক্যাপসুল বের হয়, সাম্প্রতিক ক্যাপসুল। ওকে, তোমরা কিভাবে ভর্তি হবা সেটা একটু বলে দেই। ভর্তির প্রক্রিয়া কি, দেখো নিচে একটা নাম্বার যাচ্ছে, নিচে স্ক্রল করে একটা নাম্বার যাচ্ছে 01793635815। তুমি এই নাম্বারে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিবা, হোয়াটসঅ্যাপে এসএমএস দিবা যে ভাইয়া আমি এইচএসসি 24 ব্যাচ 23 ব্যাচ আমি পড়তে চাই আপনার কাছে, তাহলেই হবে। হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যারা দরকার। 26 নাম্বার কোশ্চেন ডান। 26-এর পরে আমরা চলে আসব 27-এ। 27 নাম্বার কোশ্চেন 27, ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম কোনটা? ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার, ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার। শুভ, কোথায় কোথায় এক্সাম দিতে পারবা? বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটিতে বিভাগ পরিবর্তন আছে, তুমি অলরেডি 12টা এক্সাম দিতে পারবা, 12টা এক্সাম বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ে। ঢাবি বাদেও 12টা এক্সাম দিতে পারবা বিভিন্ন ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবা। ঢাবি, রাবি, চবি, গুচ্ছ, জাহাঙ্গীরনগর, বিউপি, মানে গুচ্ছতে পারবা না, গুচ্ছ সায়েন্সের না। ঢাবি পারবা, রাবি পারবা, চবি পারবা, বিউপি পারবা, জাহাঙ্গীরনগর পারবা, এবং একাধিক ইউনিটে পারবা। টোটাল 12টা এক্সাম দিতে পারবা। আগে এটার উত্তর দাও। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম কি? এটা ওই শিল্প থেকে আসছে, অর্থনীতির একটা টপিক আছে শিল্প, গ্যাস সার শিল্প, হ্যাঁ, সেই গ্যাস সার শিল্প থেকে প্রশ্ন এসছে। 27 নম্বর প্রশ্ন, ইউরিয়া সার, ইউএএসপি, ইউরিয়া সারের নাম শুনেছো না তোমরা? ইউরিয়া সার, সেই ইউরিয়া সার ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার থেকে উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া সার। কি সার? ইউরিয়া। আমি বলেছি পত্র পত্রিকা থেকে একটা কোশ্চেন হয়, বিসিএস এ হয় আর জাহাঙ্গীরনগরে হয়। বিসিএস এবং জাহাঙ্গীরনগরে হয় এই পত্র পত্রিকা থেকে। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ, সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক ম্যাশম্যান, জন ক্লার্ক ম্যাশম্যান। এই টপিকটা তোমার শুধু পড়তে হবে জাহাঙ্গীরনগরের জন্য। 29, ম্যানগ্রোভ কি? ম্যানগ্রোভটা কি? কেওড়াবন, শালবন, উপকূলীয় বন, চিরহরিৎ বনাঞ্চল। বলতো ম্যানগ্রোভটা কি? ম্যানগ্রোভ মানে হচ্ছে সুন্দরবনকে আমরা বোঝাই, ম্যানগ্রোভ বনভূমি, সুন্দরবন বনাঞ্চল, তাই না? ম্যানগ্রোভ মানে কি? সুন্দরবন বনাঞ্চল। তাহলে এই সুন্দরবন বনাঞ্চলটা কি উপকূলীয় বনভূমি না? এটা উপকূলীয় বনভূমি না?
সুন্দরবনের অপর নাম হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি, বাদাবন, উপকূলীয় বনভূমি। তাহলে এই সুন্দরবনের ম্যানগ্রোভ বন হচ্ছে উপকূলীয় বন। ম্যানগ্রোভ বা সুন্দরবনের অনেকগুলো নাম আছে, একটা হচ্ছে স্থানীয় নাম বাদাবন, একটা হচ্ছে উপকূলীয় বন, একটা হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি। তাহলে এই সুন্দরবনটা হচ্ছে উপকূলীয় বন। লবণাক্ত। মংডু কোন দুটি দেশের সীমানা? এটা একটা সীমান্ত ভৌগোলিক টপিক থেকে আসছে। দেখো আমাদের ভারত এবং মিয়ানমারের সাথে সীমানা আছে, তার মানে মংডু সীমান্ত হয় এই ভারতের সাথে আছে, না হয় মিয়ানমারের সাথে আছে। হয় ভারতের সাথে, নয় মিয়ানমারের সাথে আছে। এখন মিয়ানমারের সাথে আমাদের সীমানা আছে মংডু, আর একটা জায়গা হলো ঘুম ধুম। মংডু আর একটা জায়গা হলো ঘুম ধুম, মিয়ানমারের সাথে সীমানা আছে। তাহলে মংডু ঘুমধুম সীমানা কিসের সাথে আছে? এই মংডু ঘুমধুম সীমানা কিসের সাথে আছে? বাংলাদেশের সীমানা এটা মিয়ানমারের সাথে আছে। বর্ডার কানেকশন, বিজিবি প্রোটেক্ট করে। তাহলে মংডু ঘুমধুম সীমানা কোথায় আছে? বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে। আইনের চোখে সব নাগরিক সমান সংবিধানের কোন অনুচ্ছেদের ধারায় বলা হয়েছে? এটাও পারবা, এটা গতদিনও আসছে। আইনের চোখে মানে আইনের দৃষ্টিতে সবাই সমান। আইনের দৃষ্টিতে সবাই সমান কত নং অনুচ্ছেদে? আইনের দৃষ্টিতে ২৭ নং অনুচ্ছেদে বলা আছে আইনের দৃষ্টিতে সবাই সমান। ২৮ বলা আছে নারী পুরুষের সমতা। ২৭ এটা অনেকবার আসবে। ২৮ বলা আছে আইনের দৃষ্টিতে সবাই সমান। ২৭ আইনের দৃষ্টিতে সবাই সমান। ২৮ বলা আছে নারী পুরুষের সমতা। আচ্ছা, অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। প্রাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে। এই যে গান নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। প্রাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে। প্রাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে। এই গানের গীতিকার কে? গীতিকার মানে হচ্ছে যে গান লেখে, লিরিক্স যে লিখে, গীতিকার তিনি। তাহলে প্রাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, এই গানের গীতিকার কে? শেখ ওয়াহিদ। কে? শেখ ওয়াহিদ। এটা কঠিন। আমাদের পেইড ব্যাচের একটা চ্যাপ্টার আছে, আমাদের একটা চ্যাপ্টার আছে বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি কালচার। বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি কালচার, সেখানে নববর্ষ, পহেলা বৈশাখ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে শিল্পীগুলো আছে, বাউল শিল্পী লালন শাহ, হাসন রাজা, কুদ্দুস বয়াতি, তারপর উস্তাদ আলাউদ্দিন, এদের যে গানগুলো আছে সেই গানগুলো নিয়ে ক্লাস হবে। যেমন মুক্তিযুদ্ধ ভিত্তিক গান আছে, আবার ভাষা আন্দোলন ভিত্তিক গান আছে। ভাষা আন্দোলন গান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি, সালাম সালাম হাজার সালাম। তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক গানগুলো আছে যে সবকটি জানালা খুলে দাও না, নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল। তারপরে এই আরো গান আছে, শোনা একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রঙিন। আবার গান আছে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। এগুলো ভাষা আন্দোলন ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক। আবার সংস্কৃতির সাথে রিলেটেড গান আছে, যেমন জাত গেল বলে, তাই না, এই যে লালন শাহের গান। আবার গান আছে যে বাড়ির পাশে আর শ্রীনগর, হ্যাঁ, বাড়ির পাশে আর শ্রীনগর। এরপরে গান আছে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। এরপরে গান আছে আগে কি সুন্দর দিন কাটাইতাম। এগুলো কোনো না কোনো পরীক্ষায়, কোনো না কোনো বছরে, কোনো না কোনো সময় পরীক্ষায় এসেছে। এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হয় জাহাঙ্গীরনগরের সি ইউনিটে, ঢাবির চ ইউনিটে, বিসিএস। বলে দিলাম মাটির ময়না চলচ্চিত্র। দেখেন মাটির ময়না অস্কার এর জন্য মনোনীত হয়েছিল এই চলচ্চিত্রটা। বাংলাদেশের যে চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত হয়েছিল সেই চলচ্চিত্রের নাম হচ্ছে মাটির ময়না। এই মাটির ময়না চলচ্চিত্র কে বানাইছে? তারেক মাসুদ। তারেক মাসুদ, তার স্ত্রীর নাম ছিল ক্যাথরিন মাসুদ। ক্যাথরিন মাসুদ তার স্ত্রী। এই তারেক মাসুদের অনেকগুলো চলচ্চিত্র আছে, মাটির ময়না, রানওয়ে, রানওয়ে। তিনি কাগজের যে ফুল আছে না, কাগজের ফুল, এই কাগজের ফুল চলচ্চিত্রের লোকেশন ঠিক করতে গিয়ে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তাহলে এই যে মাটির ময়না, এটা অস্কারের জন্য মনোনীত হয়েছিল এই চলচ্চিত্র। তারেক মাসুদ। হুমায়ুন আহমেদের চলচ্চিত্র
আগুনের পরশমণি, শ্যামল ছায়া, আরো অনেকগুলো আছে। তো এই যে চলচ্চিত্র, এই চলচ্চিত্র থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি আসবে। 35 ডান। ওয়াও, এই কমেন্ট করেন তো 35 ডান, কমেন্ট করেন 35 ডান, সবাই একটু কমেন্ট করেন 35 ডান। 35 to 43 ডান হয়ে গেল না? বাহ। 35 to 43 ডান বলতে প্রত্যেকটা প্রশ্ন আমি ব্যাখ্যা করেছি, নরমালি ডান না যে উত্তর দাও উত্তর দাও উত্তর দাও, ওই ওই ডান না, প্রত্যেকটা অপশন সহ আমি ব্যাখ্যা করে ডান করেছি। 35 ডান, তাহলে 35 to 43 ডান। এটা হচ্ছে 5 নাম্বার পর্ব। আমাদের আজকের ধারাবাহিক ক্লাসগুলো আমি একটু বলে দেই, তোমরা যারা জানো আজকের ধারাবাহিক ক্লাসগুলো কিভাবে হবে। বিকেল 3টায় অলরেডি একটা হচ্ছে, বিকেল 3টায়, বিকেল 5টায়, এরপরে সন্ধ্যা 7টা 15 মিনিটে আজকে হবে, এবং রাত 9টায় হবে। এই প্রত্যেকটা ক্লাসই বিসিএস এর মানে প্রশ্ন সলভ সিরিজ ক্লাস। বিকেল 3টায় ডান, নেক্সট ক্লাস 5টায়, এরপরে 7টা 15, এরপরে রাত 9টায় ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাস রেগুলার চলতে থাকবে, সারাদিনই চলতে থাকবে ইনশাআল্লাহ। ইভা বলছে ডান, 35 ডান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চাইলেই কি বিসিএস টা শেষ করে ফেলতে পারবো না 2 দিনের মধ্যে? আমরা 2 দিনের মধ্যে বিসিএস টা শেষ করে ফেলতে পারবো না? 35 অলরেডি চলে আসছে, খুব বেশি সময় লাগবে না। 35 থেকে 30-তে যেতে, 35 থেকে 30-তে যাইতে আজকেই চলে যাব আমরা ইনশাআল্লাহ। 35 থেকে 30-তে আমরা আজকেই চলে যাব, আজকে রাতেই, যদি ক্লাসটা আমরা ভালোভাবে নিতে পারি। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। বলো পারবো? ইনশাআল্লাহ পারবো। তো তোমরা আবার বিকেল 5টার যে ক্লাস আছে সেই 5টার ক্লাসে ইনশাআল্লাহ আসবে। আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করো যে স্যার আমি এইচএসসি 24 ব্যাচ, এইচএসসি 23 ব্যাচ, এইচএসসি 25 ব্যাচ, যে ভাই আমি জবের ক্যান্ডিডেট, আমার জবের ব্যাচে অ্যাড করেন। আমি ইনশাআল্লাহ আপনাকে অ্যাড করে দিব ভাই। ভাই বিসিএস কত সাল থেকে শুরু হয়? আচ্ছা, ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। বিকেল 5টায় তোমাদের সাথে আরেকবার দেখা হবে প্রশ্ন সলভ ক্লাস নিয়ে ইনশাআল্লাহ। 5টা, 7টা 15, এরপরে রাত 9টায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।